হ্যালো বন্ধুরা, আশা করি ভালো আছেন। আমি হিমালয় সেন। আজকে আপনাদের জনসংখ্যা একটা অঙ্ক সমাধান করে দেবো। এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং থেকে এই অধ্যায় থেকে কিন্তু মাঝে মধ্যে অঙ্ক আসে, বিশেষ করে বুয়েট প্যাটার্ন। এই অঙ্কটা দেখুন ডেস্কোতে আসে 15 সালে, বিএডিসিতে 2020 সালে। তাই আপনারা যারা চাকরি প্রিপারেশন নিচ্ছেন অবশ্যই এই টাইপের অঙ্কগুলো করবেন। এবং এখানে ছোটখাটো আপনাদের অনেক প্রবলেম হয়, সেগুলো আজকে বেসিক সহ আলোচনা করবো, যেন আপনাদের এই টাইপের অঙ্কগুলো কোনো প্রবলেম না হয়। তাই সবাই দেখবেন এবং ইঞ্জিনিয়ারিং ক্লাসরুম ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যেন পরবর্তীতে এই টাইপের যে কোনো ভিডিও আপনাদের দিলে আপনারা সেগুলো দ্রুত নোটিফিকেশন পান এবং দেখতে পারেন। তো চলুন তাহলে অঙ্কটা সমাধান করি। এই অঙ্কের যে মেইন সূত্র জনসংখ্যা, সেখানে মেইন সূত্রটা দেখতে আপনি দেখতে পাবেন Pn ইকুয়াল টু P0 1 প্লাস R পাওয়ার n। এটা হচ্ছে মেইন সূত্র। এখন এই সূত্রটা আপনি যদি বুঝতে পারেন এবং অ্যাপ্লাই করতে পারেন তাহলে খুব সহজে আপনার জিনিসটা আয়ত্ত হবে। এখানে যেমন দেওয়া আছে Pn n দিয়ে কি বোঝাচ্ছে, আপনি যখন জনসংখ্যা ক্যালকুলেশন করবেন এখানে আপনাকে দুইটা সাল নিয়ে জনসংখ্যার তুলনা করতে হবে। এই n দিয়ে বোঝাচ্ছে আপনি পরবর্তী যে সালের জনসংখ্যার কথা আপনি তুলনা করতেছেন সেটা। যেমন আমি যদি 2005 সাল এবং 2010 সালের মধ্যে জনসংখ্যার তুলনা করি, তাহলে Pn এর মান হবে 2010 সালে যে জনসংখ্যা সেটা, মানে n হচ্ছে পরবর্তী, মানে পরেরটা। যেমন এখানে Pn বলতে কি বোঝাচ্ছে, যেমন এখানে 1930 এবং 1970, তাহলে এই Pn হচ্ছে পরবর্তী, এখানে জাস্ট লিখে যাচ্ছে পরবর্তী সালে যে জনসংখ্যা সেটা হচ্ছে Pn। যে দুইটা সালের মধ্যে আপনি তুলনা করবেন, P0 হচ্ছে পূর্ববর্তী মানে প্রথমটা আর কি। এই পরবর্তী আগের যে সালটার সাথে আপনি তুলনা করতেছেন সেটা হচ্ছে P0। এখানে আরেকটা জিনিস আছে R হচ্ছে শতকরা বৃদ্ধির হার। আপনার 100তে প্রতি 100 জনে কতজন জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে সেটা হচ্ছে R। এখানে শতকরা বৃদ্ধির হার আর n, এই n এর মানটাই মূলত এই অঙ্কে অনেকে প্রবলেম করে। n এর মানটাকে আপনি দশকও ধরতে পারেন অথবা বছরও ধরতে পারেন। কিছু কিছু বইয়ে n এর মানটাকে দশক হিসেবে ধরে, কিছু কিছু বইয়ে n এর মানটাকে শতক হিসেবে ধরে। তবে এইটা একটু ভালো করে খেয়াল রাখতে হবে, ঠিক আছে? তো n এর মানটা হয় দশক অথবা বছর। তো আমি তাহলে এই অঙ্কটা করি। এই অঙ্কটা করার সময় আরো ভালো করে বিষয়টা বুঝাই দেব। যেমন এখানে হচ্ছে ফেনী শহরের একটি জনসংখ্যা 1930 সালে ছিল 25,000, 1970 সালে ছিল 47,000। গড় শতকরা বৃদ্ধি, আচ্ছা জিওমেট্রিক্যাল ইনক্রিজ মেথড এর 2000 এবং 2006 সালে উক্ত শহরের জনসংখ্যা বের করো। তার মানে এটা আমাকে জনসংখ্যা বের করতে বলেছে। তো এখানে 1930 সালের জনসংখ্যা দেওয়া আছে 25,000, 1970 সালের জনসংখ্যা দেওয়া আছে 47,000। তাহলে আমরা এখন দেখি, তাহলে এখানে যদি আমরা ক্যালকুলেট করতে চাই, আমি একটু বাদ দিয়ে দিচ্ছি। ওকে, তাহলে Pn হচ্ছে কতটুকু? Pn হচ্ছে 1900, যেহেতু 30 এবং 70 এর মধ্যে তুলনা আছে, তাহলে Pn হচ্ছে 1970, যেটা মান হচ্ছে 47,000। এখানে 47000। P0 তার মানে 70 সালের আগে 1930 সালে এটা জনসংখ্যা ছিল 25,000, 25000। আর এর মানটা এখানে আমরা বের করতে হবে, যেহেতু এখানে শতকরা বৃদ্ধির হারটা দেওয়া নাই। n এখন কতটুকু? 1930 আর 1970 এর মধ্যে কয় বছর? 40 বছর। এর মানটা আপনি চাইলে বছরও বের করতে পারেন অথবা দশক বের করতে পারেন। তো আমি যদি দশক ধরি, দশক মানে যত বছর আছে তাকে 10 দিয়ে ভাগ করবেন। দশক মানে 10 দিয়ে ভাগ হবে। তাহলে যেহেতু 40 বছর, 40 কে আমি 10 দিয়ে যদি ভাগ দিই তাহলে এটা মূলত আসে 4। তাহলে n এর মানটা আমরা এখানে দশক হিসেবে ধরেছি এবং এটা কতটুকু আসছে? 4। ঠিক আছে, তাহলে আমি যদি এটা এখানে অ্যাপ্লাই করি তাহলে Pn এর মান কতটুকু ছিল? 47000। P0 এর মান ছিল 25000। 1 প্লাস R পাওয়ার n, তাহলে R n এর মান কতটুকু? 4। এখান থেকে ক্যালকুলেশন করলে আপনি সহজে কিন্তু R এর মানটা পেয়ে যাবেন। জাস্ট সলভ ফাংশনের ক্যালকুলেশন করবেন। সলভ ফাংশন ক্যালকুলেটর কিভাবে ক্যালকুলেট করে এটা আশা করি আপনারা জানেন। না জানলে আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, একটু দেখে নেবেন। আর মানে এটা ক্যালকুলেশন করলে কতটুকু হবে? 0.17095। 0.17095 এটা R এর মান। তার মানে প্রতি 100 জনে কতটুকু বৃদ্ধি পায়, এটাকে আমরা তাহলে 100 দ্বারা গুণ করব, পেয়ে যাব। এটার সাথে যদি আপনি 100 গুণ করেন তাহলে কতটুকু আসবে? তাহলে আসবে 17.095। তার মানে
এই যে জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে 1900 প্রতি 100 জনে কতটুকু 17.095। ঠিক আছে, তো এটা আমাদের অঙ্ক করতে আপাতত লাগবে না, জাস্ট আপনাদের বললাম। তো আর এর মানটা আমরা পেয়ে গেছি। এখন এই আর এর মানটা আমরা যেহেতু এখানে বলছে 2000 সাল এবং 2006 সালের সাথে তুলনা করতে, তাহলে আমরা 2000 সালের জন্য যদি অ্যাপ্লাই করি তাহলে এই পি তাহলে এখানে লিখে দিলাম 2000, এখানে লিখে দিই अगेन। আবার এই সূত্রটা অ্যাপ্লাই করি পি 2000 এবং এর সাথে আমরা তুলনা করব কাকে, এই 2000 সালের সাথে আমরা তুলনা করতে পারি 1930 অথবা 1970, যেহেতু দুইটা সালের জনসংখ্যা এখানে দেওয়া আছে তাই আমরা যে কোনো একটা তুলনা করতে পারি। আমি যদি 2000 সালের সাথে তুলনা করি 1970, তাহলে এখানে লিখে দেব পি 1970। ঠিক আছে, 1970 ডিভাইড ইনটু 1 প্লাস আর এন। তো এই ক্ষেত্রে 1970 জনসংখ্যা কতটুকু ছিল 47,047,000, আর এখানে হবে 1 প্লাস আর এর মান কতটুকু 0.17095। n এর মানটাই হচ্ছে মেইন জিনিস। এখানে n এর মান কতটুকু হবে দেখুন, 2000 এবং 1970 এর মধ্যে ডিফারেন্স কতটুকু, ডিফারেন্স হচ্ছে 30 বছর। 30 বছর মানে কয় দশক, যেহেতু আমরা n ইকুয়াল টু এখানে দশক ধরেছি, সেই ক্ষেত্রে এখানে n ইকুয়াল টু আসবে 30 ডিভাইডেড বাই 10, তার মানে এখানে n এর মান 3, তাহলে পাওয়ার কতটুকু 3। তাহলে এটা ক্যালকুলেট করলে আপনি কিন্তু 2000 সালে জনসংখ্যা কতটুকু পেয়ে যাচ্ছেন। তো একটু ক্যালকুলেট করবেন, এটা ক্যালকুলেট করলে 75460 এত জন, তাহলে আমরা কিন্তু পেয়ে গেলাম। ঠিক আছে, কতজন জনসংখ্যা হবে সেটা কিন্তু আমরা পেয়ে গেলাম। ঠিক, তাহলে একটা অ্যানসার আমাদের হয়ে গেল। এখন অপর অ্যানসারটা যদি দেখি আমরা, তাহলে আমি এইটুকু এখন এখান থেকে বাদ দিয়ে দিচ্ছি। ওকে, আচ্ছা 2000 হয়ে গেল। এখন যদি আমি দেখতে চাই পি 2006, তাহলে পি 2006 কতটুকু হবে pn ইকুয়াল টু p0। p0 সূত্র কি, আমরা 2006 সালের সাথে কাকে তুলনা করব, আমরা কিন্তু তুলনা করতে পারি 1930 অথবা 1970, অথবা যেহেতু 2000 সালের জনসংখ্যা বের করে ফেলেছি 2000 সালকেও আমরা তুলনা করতে পারি। তো আমি যেহেতু এখানে ক্যালকুলেশন করে দিয়েছি 1970, আমি এখন যদি এই 2000 সালের জনসংখ্যাটা বের করতে চাই 1930 সালের জনসংখ্যা থেকে, তাও পাবো। দেখা আমি সেটাই করতেছি। তাহলে যদি আমি 1930 ধরি, 1930 এটা কি আসে দেখা যাক n। তাহলে 1930 সালের জনসংখ্যা কতটুকু ছিল 25,000 ইনটু 1 প্লাস আর তো যতটুকু বৃদ্ধি পাচ্ছে সবার জন্য একই রকম 0.17095। ঠিক আছে, এই যে n টাই হলো মেইন জিনিস, যেখানে তাহলে n কতটুকু হবে। তাহলে আমি কার সাথে কার তুলনা করতেছি 1930 এর সাথে 2006, তাহলে এখানে কতটুকু, এখানে হচ্ছে আমার 70 বছর আর এখানে 6 76 বছর। 1930 এবং 2006 এর মাঝামাঝি গ্যাপ কতটুকু, এখানে গ্যাপ বুঝাচ্ছে n ইকুয়াল টু 70 আর 6 76 বছর। তাহলে এখানে কত দিয়ে ভাগ করব 10 দিয়ে, তাহলে কতটুকু আসবে 7.6। তাহলে n এর কিন্তু মান এই ক্ষেত্রে কতটুকু হচ্ছে 7.6। এটাই হচ্ছে বুঝার ফ্যাক্টর যে আপনি n এর মানটা কিভাবে বের করতেছেন। আপনি যদি n এর মানটা ভালো করে বের করতে না পারেন তাহলে কিন্তু অঙ্কটা ভুল যাবে। তাহলে এখানে n এর মান পেয়ে গেছি, এখন আমরা জাস্ট মানটা বসিয়ে দিলেই অ্যানসার চলে যাবে। এটাও একটা অ্যানসার, এটাও একটা অ্যানসার। তাহলে আমাদের এই অঙ্ক কিন্তু হয়ে গেল। এই অঙ্কটা যারা বুঝবেন এই অধ্যায় থেকে বাকি অঙ্কগুলো আশা করি খুব সহজেই বুঝবেন। মূল বিষয়টা হচ্ছে আপনি কিভাবে করতেছেন। এই অঙ্কটাকে কিন্তু আরো অন্যভাবেও করা যায়, কিন্তু আমার মনে হয় যদি আপনি এই জিনিসটা বেসিক জিনিসটা বুঝেন তাহলে জিনিসটা আপনার কাছে খুব ক্লিয়ার হবে। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই। আর যারা অনলাইনে সরাসরি আমার ক্লাস করতে চান তারা অবশ্যই এই ভিডিও ডেসক্রিপশনে আমার ফেসবুক আইডির লিংক দেওয়া থাকবে, সেখানে গিয়ে আমাকে ফেসবুকে মেসেজ দেবেন। আমার ফেসবুক আইডির নাম হচ্ছে হিমালয় সেন। তো সেই ফেসবুক আইডিতে মেসেজ দিতে পারেন যে স্যার আমি আপনার অনলাইনে লাইভ ক্লাস করতে চাই, তাহলে সেখানে আপনাকে অ্যাড করে দেওয়া হবে। তো সবাই ভালো থাকবেন, আজকে এই পর্যন্তই, গুড বাই।